আলোচনার মধ্যে রাজপথে জামাত সহ ইসলামী দলগুলো। আগামী নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, হুঁশিয়ারি নেতাদের। অহেতুক চাপ সৃষ্টির অভিযোগ বিএনপির, রাজনৈতিকভাবে ক্ষতিপূরণের সতর্ক বার্তা। নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? পেশি শক্তি ব্যবহার করতে পারবে না। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয়। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। ঐকমত্য কমিশনের আলোচনায় দলগুলোর মধ্যে সমঝোতার আশা প্রেস সচিবের। আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। চলতি মাসে ইসির হাতে পৌঁছাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটার নিবন্ধনে অ্যাপস তৈরি, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা প্রয়োগ করা হবে জাতীয় নির্বাচনে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাকসু ট্রাকসুতে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনার পরিকল্পনা। 2026-এর অমর 21-এ বইমেলা শুরু হবে 17 ডিসেম্বর। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও রমজানি কারণ, বাংলা একাডেমির সভায় সিদ্ধান্ত। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা কামালের কঠোর শাস্তি দাবি নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য। গুম খুনে জড়িত অনেকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ। 5 জন আমাকে ধরছে, একজন ডাক দিয়ে বলতেছে তোমাকে বড় ভাই ডাকে। তারা একটা গ্রুপিং এর মাধ্যমে থাকে, তারা 3-4 জন সামনে থাকে আর একজন হচ্ছে একটু দূরে থাকে। রাত নামলেই ভয়ঙ্কর হাতির ঝিল, 300 ফিট সড়ক। আলোর স্বল্পতা, চলাচল কমার সুযোগ নাই, ছিনতাইকারী চক্র। পুলিশ টহল থাকলেও বন্ধ হচ্ছে না অপরাধ। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মধ্যেই রাজপথে জামাত সহ ইসলামী দলগুলো। বিক্ষোভ সমাবেশে নেতাদের হুঁশিয়ারি, জাতীয় নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। একটি মহলের চাপে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না বলেও অভিযোগ তাদের। এছাড়াও নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও গণহত্যার বিচার চান শীর্ষ নেতারা। আর দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এই দলগুলোর। ঐকমত্য কমিশনে আলোচনা অসমাপ্ত রেখেই রাজপথে জামায়াত সহ বেশ কয়েকটি ইসলামী দল। বৃহস্পতিবার বিকেলে সমাবেশের নির্ধারিত সময়ের আগেই বাইতুল মোকাররম দক্ষিণ গেট কানায় কানায় পূর্ণ হয়ে যায় জামায়াতের নেতাকর্মীদের ভিড়ে। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে দলটির এ কর্মসূচি। সমাবেশ শেষে গুলিস্তান, পল্টন সহ বিভিন্ন এলাকায় মিছিল করেন তারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিপর্যয়ের মুখে পড়বে দেশ। একটি পক্ষের কারণে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে দাবি করে পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি করেন তিনি। দুঃখজনকভাবে কোন শক্তির কাছে, প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না। গণভোট দিন, পিআর পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামাত ইসলামী তা মেনে নেব। একই সময়ে বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ হুঁশিয়ারি দেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। বর্তমান গভর্নমেন্টকে বলি, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি আপনাদেরকেই করতে হবে এবং আগামী ফেব্রুয়ারির নির্বাচন এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। এর আগে দুপুরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। পিআর নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? পেশিস তৈরি হবে না।
কালো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট ছিনতাই হবে না, কারোর ভোট বিফলে যাবে না, পৌঁছবে না। প্রায় একই ধরনের দাবিতে প্রেস ক্লাবের সামনে এবং বিজয়নগরে সমাবেশ ও বিক্ষোভ করে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি সহ বেশ কয়েকটি সংগঠন। আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শফিক মুন্সি। যাচ্ছি তার কাছে। শফিক, আপনি আজকে যেই বিষয়টা ঘটলো, অর্থাৎ 7টি ইসলামী রাজনৈতিক যে দলগুলোর তারা হচ্ছে যৌথভাবে আন্দোলনে নামলেন, কি মূল বিষয় আসলে তারা আন্দোলনে তুলে আনলেন শীর্ষ নেতারা? ধন্যবাদ রাব্বি আপনাকে। আমরা আসলে এই চলতি মাসের শুরু থেকেই এমন একটি আভাস আসলে পাচ্ছিলাম যে এই ইসলামী দলগুলো তাদের আসন্ন জাতীয় নির্বাচনের কিছু বিষয় এবং একই সাথে ঐক্যমত কমিশনে যে বিষয়গুলোতে আসলে তারা একই মত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আসলে রাজপথে নামতে যাচ্ছে। তো সেই আভাসের একটি পর্যায়ে গত 14 এবং 15 তারিখ তারা আলাদা আলাদাভাবে সংবাদ সম্মেলনে কিন্তু আজ ঐক্যবদ্ধ যে কর্মসূচি সেই কর্মসূচি তারা দিয়েছিল এবং আজ ঐক্যবদ্ধভাবেই বলা যায় তারা ভিন্ন ভিন্ন কর্মসূচি দিয়েছে, কিন্তু তাদের কর্মসূচিগুলো মূলত ছিল ঐক্যবদ্ধ। এবং আমরা যদি আজকে দেখতে চাই যে মূলত কয়েকটি দাবিতে তারা কিন্তু সবাই একমত ছিল। তার মধ্যে প্রথম যে দাবিটি সেটি হচ্ছে ঐক্যমত্য কমিশনে আলোচিত যে জুলাই সনদ, সেই জুলাই সনদের আইনি ভিত্তি এবং এই আইনি ভিত্তি নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা আজ সম্মিলিতভাবেই এক প্রকার মাঠে নেমেছে। তারা একই সাথে আগামী জাতীয় নির্বাচনে পিআর বা সম্পানুপাতিক পদ্ধতি আসলে প্রণয়নের দাবি করেছে। তবে এখানে একটু ব্যতিক্রম আছে। আজ যে 7টি দল মূলত রাজপথে তারা কর্মসূচি দিয়েছিল তার মধ্যে 2টি দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা 2 কক্ষেই অর্থাৎ পিআর পদ্ধতির 2 কক্ষেই তারা পিআর চায়। বাকি যে 5টি দল তারা শুধু সংসদের উচ্চ কক্ষেই পিআর দাবিতে তারা আজকে নেমেছিল। একই সাথে তারা আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ হয় সেজন্য লেভেল প্লেইং ফিল্ড বা সকলের জন্য সমান সুযোগ তারা দাবি করেছে। এবং তারা যে বিষয়টি বারবার বলেছিল যে গত 1 বছরে তাদের জন্য নির্বাচনী যে পরিবেশ সেটি হয়তোবা কিছুটা কঠিন হয়ে যাচ্ছে, এমনটাই কিন্তু তারা দাবি করেছিল। সেই দাবির প্রেক্ষিতে তারা আগামী জাতীয় নির্বাচন, যেটি ইতোমধ্যে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে, আগামী বছর ফেব্রুয়ারিতে হওয়ার জন্য তিনি একটা আসন্ন তারিখ ঠিক করেছেন, সেই নির্বাচনে যেন সবার জন্য একটা সমান সুযোগ হয় সে ব্যাপারটিও কিন্তু আজকে তাদের অন্যতম দাবি ছিল। তাদের আজকে অন্যতম যে দাবিটি ছিল সেটি হচ্ছে বিগত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ যে রাজনৈতিক দলগুলো ছিল, বিশেষ করে তাদের রাজনৈতিক 14 দলের জোট এবং একই সাথে জাতীয় পার্টির ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা তারা কিন্তু আজকে দাবি করেছে। এর বাইরে কিন্তু ভিন্ন ভিন্ন কিছু দাবিতে তারা আজকে একই সাথে 7টি দলের কর্মসূচি ছিল। তার মধ্যে 3টি দল বাইতুল মোকাররমের উত্তর এবং দক্ষিণ কেটে পৃথক পৃথক সময়ে তারা কর্মসূচি পালন করেছে। বাকি দলগুলোর মধ্যে 3টি রাজনৈতিক দল তারা প্রেস ক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল করেছে এবং একটি দল বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায়ও কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেছে। এবং তারা যে বিষয়টি হুঁশিয়ারি দিয়েছে যে আলোচনার টেবিল থেকে যেহেতু বিষয়টি এখন আন্দোলনের মাঠে পৌঁছে গেল, যদি বর্তমান সরকার তাদের দাবিগুলো আমলে না নেয় তবে তাদের এই আন্দোলন, আপনি যেমন বলছিলেন যে আলোচনার টেবিল থেকে আন্দোলনের মানে রাজপথে তারা নামলেন, এই বিষয়টি নিয়ে কিন্তু বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা ওই সংশ্লিষ্ট যে রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো দেখি আবার আমরা আলোচনায় ফিরছি। আলোচনা চলা অবস্থায় কর্মসূচি দিয়ে অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুর থেকে দেশে ফিরে তিনি বলেছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। জানান বিএনপি পিআর পদ্ধতির পক্ষে নয়, এমনকি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চান না তারা। জুলাই সনদের অনেক বিষয়ে বিএনপি একমত, তবে বাকিগুলোর বিষয়ে পরবর্তী সংসদ সিদ্ধান্ত নেবে, এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব। স্ত্রীর চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পিআর ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন ইস্যুতে জামাত সহ ইসলামী দলগুলোর রাজপথে আন্দোলন অহেতুক চাপ সৃষ্টি ছাড়া আর কিছুই নয়। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে আন্দোলনকারীদের পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আলোচনা তো শেষ হয়নি এখনো, আলোচনা চলছিল। আলোচনা চলা অবস্থায়
এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা, যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয়। রাজপথে আসলেই কি সমাধান হয়ে যাবে? আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসিনি। আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি। আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, এমন অনড় অবস্থানের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনসমর্থনে নির্বাচিত সংসদেই সমাধান হতে হবে অমীমাংসিত বিষয়গুলোর। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধে বিএনপির সমর্থন নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি। আমরা পিআরের পক্ষে নই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই। জুলাই সনদে আলোচনা চলছে, অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি। যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে, যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যেই সেটা আসে, এবং পার্লামেন্ট হ্যাজ গট এভরি রাইট। সে সংবিধান পরিবর্তন করতে পারবে, সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে, এবং সেটা তো সেখানেই সম্ভব। পরিষ্কার করে আগেও বলেছি, এখনও বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। জাতিসংঘের ৮০তম অধিবেশনে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে দেশের গণতন্ত্রের উত্তরণ ও উন্নয়ন ইস্যু প্রাধান্য পাবে বলেও জানান তিনি। আমার মনে হয় যে হয়তো দেশের সম্পর্কে গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই প্রাধান্য পাবে, এবং একই সঙ্গে ডেভেলপমেন্ট ব্যাপার, উন্নয়নের ব্যাপারটা প্রাধান্য পাবে। খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান মির্জা ফখরুল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন সামনে রেখে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে ফেসবুক স্ট্যাটাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। ভোটারের আস্থা নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে দেখা করতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপির এই নেতা নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে সতর্ক করেন আমির খসরু। চাওয়াটা অসুবিধা নাই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। যারা গণতন্ত্র বিশ্বাস করে তখন জনগণের উপর আস্থা থাকতে হবে। তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি, যে পরিবর্তন যারা আনতে চায় প্রত্যেকটি দলের, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে, আলোচনা হবে, বিতর্ক হবে, পাশ হবে। এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন সিঙ্গাপুরের প্রতিনিধি দল। দেশটির অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোয়ের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করেন। এদিকে এক ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূলে ছুটে যাচ্ছে তার দল। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি বিএনপির শক্তি উল্লেখ করে তারেক রহমান আরও লিখেন, তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে শফিক, আমরা বিএনপির প্রতিক্রিয়া দেখলাম, তাদের প্রতিক্রিয়া নিয়ে যদি একটু আলোচনায় আসেন। আগে যে ইসলামী দলগুলোর যে যৌথ আন্দোলন, সাথে বিএনপি আসলে কোন কোন জায়গায় তাদের কাছে একসাথে হচ্ছে না? আমি আসলে রাব্বি যে বিষয়টি বলছিলাম, এই আজকের যে আন্দোলন থেকে একটি হুঁশিয়ারিও কিন্তু তারা দিয়েছে যে তাদের দাবিগুলো না মানা হলে তারা কিন্তু আরও বৃহত্তর কর্মসূচিতে যাবে। কিন্তু এই তাদের যে পদক্ষেপ, এটির একটি ভিন্ন প্রতিক্রিয়ায় আছে বিএনপি, এবং তারা বিষয়টিকে একটু ভিন্নভাবে দেখছে। বিশেষ করে আজ বিএনপির মহাসচিব বলছিলেন যে তারা পুরো এই সরকার পতনের পর এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো বিষয়ে আন্দোলনে যাননি, তারা আলোচনার টেবিলে থাকতে চান। হ্যাঁ, বিএনপি আসলে এই ইসলামিক যে দল, যেই দলগুলো মূলত আজকের এই কর্মসূচি দিয়েছে, তাদের সকলের প্রতিই আসলে আলোচনার টেবিলে ফিরে আসার একটা আহ্বান জানিয়েছে। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজ কিন্তু বিদেশ থেকে ফিরেই এই বিষয়ে একটি খুব কড়া প্রতিক্রিয়াই বলা যায় সেটি দিয়েছে। তিনি বলেছেন যে ইসলামী দলগুলোর অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ বিষয় নয়। বিষয়টি কিন্তু তিনি আজ এয়ারপোর্টে নেমেই সাংবাদিকদের বলেছেন। তার মানে বোঝা যায় যে এই আজকের যে পুরো আন্দোলন, সেটি কিন্তু তিনি খুব ভালোভাবেই আসলে পর্যবেক্ষণ করেছেন।
এবং তার প্রেক্ষিতে তিনি আরেকটি যে বিষয় বলেছেন, যে বিষয়টি এই ইসলামী দলগুলোর একটা প্রধান দাবি যে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, সে পিআর পদ্ধতির ব্যাপারে কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই, কারণ বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার আসলে বলা হচ্ছিল যে যদি পিআর হয় তাহলে হয়তো বা সংসদ ভঙ্গুর অবস্থায় থাকবে, এরকম একটা ব্যাপার কিন্তু বিএনপি থেকে বারবার বলা হচ্ছিল। এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরেকটি বিষয় বলেছেন, তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। আজকে ইসলামী দলগুলো আওয়ামী লীগের সম্পৃক্ত যে দলগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয়। এবং একই সাথে আজ বিএনপির আরেকজন নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি এই পুরো আন্দোলনটাকে অনেকটা অস্থিতিশীল অবস্থা হিসেবে দেখছেন এবং সেটি সেভাবে চিহ্নিত করে তিনি বলছেন যে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে জাতিকে, এমনটাই কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী আসলে অনেকটা সাবধান করেছিলেন। সেক্ষেত্রে শফিক, আমরা দেখলাম তাহলে দুটি পক্ষ আসলে পিআর এবং রাজনৈতিক দল নিষিদ্ধ নিয়ে হয়ে গেল। এখন ঐকমত্য কমিশনের আরও বৈঠক আছে। সামগ্রিকভাবে কি মনে হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা কি ভাবছেন বিষয়টি নিয়ে? রাজনৈতিক বিশ্লেষকরা আসলে যে বিষয়টি ভাবছেন যে বিশেষ করে গণঅভ্যুত্থানে তো অনেক মানুষের রক্ত এবং প্রাণ গেছে এবং সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির দিকে যেতে চায়। তো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সকলকে সমন্বিত করা যায় কিনা সে ব্যাপারে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপের জায়গা রয়েছে বলেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। শফিক, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ইসলামী দলগুলোর ঐকমত্য আন্দোলন, একই সাথে জোটবদ্ধ যে আন্দোলন, পাশাপাশি সেই আন্দোলনের প্রতিক্রিয়ায় বিএনপি কি ভাবছে, সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি। এদিকে ঐকমত্য কমিশনের আলোচনায় দলগুলোর মধ্যে সমঝোতার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি একথা বলেছেন। নির্বাচন কর্মকর্তা আইন 1991 সংশোধনী উদ্ধারের চূড়ান্ত অনুমোদনের কথাও জানিয়েছেন এ সময় প্রেস সচিব। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচনে জড়িত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য শাস্তির বিধান রেখে নির্বাচন কর্মকর্তা আইন 1991 সংশোধনী অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে, তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে আশা প্রকাশ করেন শফিকুল আলম। আমরা মনে করি যে কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা, সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। প্রেস সচিব জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের উপর 15% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। খুব দ্রুত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের মধ্যেই নির্বাচন কমিশনের হাতে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেছেন, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় নির্বাচন সামগ্রিক কেনাকাটার অগ্রগতি জানান তিনি। 10টা আইটেমের আমাদেরকে ছিল, আমরা লোকাল পারচেস ছিল 8টা আর 2টা ছিল ইউএনডিপি সাপোর্টেড বিষয়। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70% এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু
পেয়ে যাব। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপস তৈরি করা হয়েছে বলেও জানান আক্তার আহমেদ। এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। নিবন্ধন করেছে, কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত। যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর এটা মানে একটা বলা যেতে পারে যে দিস ইজ অনাকাঙ্ক্ষিত। রিটের আওতায় আদালত সিদ্ধান্ত দেবেন, আমাদের জন্য সেটা বাইন্ডিং হবে। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলেও জানান ইসি সচিব। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নানা চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশ গণতন্ত্র রক্ষায় সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তারা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি সরকারের সংস্কার কার্যক্রমকে স্বাগত জানান তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে ইইউর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিনিধি দল। আজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে 19 সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা। রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতিতে ভোট চাচ্ছেন তারা। অন্যদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 22 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গানের তালে নেচে গেয়ে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টার কমতি নেই রাকসুর 12 প্যানেলের প্রার্থীদের। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান প্রার্থীরা। ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাও ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রাবাসে প্রচারণা চালান। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে একাডেমিক ও জুবেরি ভবন মিলিয়ে 9টি আলাদা ভবনে 17টি কেন্দ্রে মোট 990টি বুথে হবে ভোট গ্রহণ। আচরণবিধি লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। স্বচ্ছ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স দরকার, আমরা সেটাও আয়োজন করেছি। রাকসুতে মোট ভোটার 28,901 জন। নির্বাচনে মোট প্রার্থী 247 জন। তার মধ্যে সিনেটে 58 জন ও হল সংসদে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথমত আমাকে সেই জন্যই ভোট দেবে, আমি একটা অরাজনৈতিক মানুষ। সংস্কৃতিগত একটা মুক্ত পরিবেশ চাই, আমরা এটা নিশ্চিত করার জন্যই আসছি। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার। মনস্তাত্ত্বিকভাবে মিল যাদের রয়েছে আমরা তাদেরকে আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করছি। হল সংসদ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর। এদিকে চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। 28টি পদের মধ্যে প্রার্থী দিয়েছে 26টি। এছাড়া সম্প্রীতি শিক্ষার্থী নামে 26 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। চাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। রাকসু চাকসু নির্বাচন নিয়ে কোনো নিরাপত্তা সংখ্যা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগানো হবে। সচিবালয়ে রাকসু চাকসু নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এ সময় তিনি জানিয়েছেন, এই দুই নির্বাচনে ডিজিটাল পদ্ধতিতে ভোট গণনা করা হবে, যে কারণে জাকসুর মতো ফল ঘোষণায় দেরি হবে না। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে রাকসু চাকসুর ভোট অনুষ্ঠিত হবে বলেও এ সময় আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো। এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি। সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। কতগুলি সেন্টার হওয়া দরকার
আর ভোট গণনাটা কিভাবে হলো, যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না, তা আমরা মানে তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গণনাটা হয়। আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা ও রমজানের কারণে অমর ২১শে বইমেলা শুরু হবে ১৭ ডিসেম্বর। বিকেলে বাংলা একাডেমিতে বইমেলা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমানের সভাপতিত্বে বাংলা একাডেমির মহাপরিচালক সহ পুস্তক প্রকাশক, বিক্রেতা সমিতি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। জানা গেছে, ডিসেম্বরে বইমেলা আয়োজনে বাংলা একাডেমিকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সভায়। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর থেকেই অমর ২১শে বইমেলার সম্ভাব্য সময় নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছিল। রাতের সময়ে আরও থামছে না মরণঘাতী ডেঙ্গুর দাপট। একদিনে কেড়ে নিল আরও ৬ জনের প্রাণ। চলতি মৌসুমে মৃত্যু বেড়ে ১৬৭, ২৪ ঘন্টায় হাসপাতালে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে কথা বলেছেন এনসিপির এই শীর্ষ নেতা। ১ বছরেও গুম খুনের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হওয়ায় এ সময় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট জবানবন্দি দেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিনের জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ, জুলাই আন্দোলন চলাকালে নাশকতার দায়, বিএনপি জামায়াতের উপর চাপানোর নানা ঘটনা বর্ণনা দেন তিনি। আমাকে গুম করা হয়েছিল, আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। পরে চিফ প্রসিকিউটর বলেন, শীর্ষ সমন্বয়ক নাহিদ কিভাবে আন্দোলন দেখেছেন তারই বর্ণনা দিয়েছেন। এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই ট্রাইব্যুনাল রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং 1 জনকে হত্যা মামলায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহের সময় সদর হাসপাতালে সাংবাদিকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক সাংবাদিক। দলীয় দ্বন্দ্ব থেকে সংঘর্ষে প্রাণ গেল 1 জনের, আহত হয়েছেন অন্তত 4 জন। নদী থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও একই কমিটির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়া গ্রুপ। বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান কায়ুম গ্রুপের ইদন মিয়া। আর গুলিবিদ্ধ 2 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইদন মিয়া বয়স 50 বছর, উনিকে আমরা ব্রড ডেড হিসেবে পেয়েছি। ওনার বুকের বাম পাশে মানে গানশট ইনজুরি হচ্ছে, 3টা পেনিট্রেটিং ইনজুরি আছে। স্থানীয়দের দাবি, বিএনপির উভয় গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন। সমীর একটা শাহ আলম চৌধুরী, আওয়ামী লীগের সভাপতি আসাদ এবং দীপু চেয়ারম্যান এরা মিল্লা রাত্রে ভোট 4টায় অতর্কিতভাবে হামলা করে আমার লোক মেরা লাইছে। অসংখ্য পরিমাণ লোক নিয়ে তারা হামলা করছে আওয়ামী স্বৈরাচারের দোসররা। সকালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, 1 জন মারা গেছে, 3-4 জন আহত আছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। আমাদের উপরে হামলা, তাহলে সত্য তোলা কি অপরাধ? ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সময় সংবাদ, নরসিংদী। গ্রাহকের অর্থ আত্মসাতের আরেক মামলায় সাজা দেওয়া হয়েছে
ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির রাসেল শামিমা দম্পতিকে ঢাকার সিএমএম আদালত 2 জনকে 3 বছর করে কারাদণ্ডের রায় দেন। কিন্তু আসামিরা পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিল না তাদের পক্ষের কোনো আইনজীবী। এ নিয়ে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হলো তাদের। অর্ধেক দামে মিলবে ইলেকট্রনিক পণ্য, এমন নানা চটকদার অফার দিয়ে রাতারাতি অনলাইন ব্যবসার শীর্ষে উঠে আসে ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি। এমন এক অফারের ফাঁদে 2021 সালে পা দেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনলাইনে অর্ডার করেন 11টি মোটরসাইকেল, অনলাইনেই পরিশোধ করেন 23 লাখ টাকা। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও মেলেনি পণ্য। টাকা ফেরত চাইতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পান বলে জানান আজাদ। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। বের হওয়ার পরেও টাকা দিচ্ছে না, আরও উল্টা হুমকি ধমকি দিচ্ছে। তখন আমরা তার বিরুদ্ধে মামলাটি করি। বাদী 23 লক্ষ টাকা সে গ্রহণ করে সে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল, সে না করে সে টাকাটা আত্মসাৎ করেছে এবং প্রতারণা করেছে। 2023 সালে আদালতে মামলা করেন আজাদ। এই মামলায় বৃহস্পতিবার রাসেল শামিমা দম্পতিকে 3 বছর করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম। আমিও এখানে আসলে প্রতারিত হয়েছি, তো তার সাথে যোগাযোগ করার পরে সে বলছিল যে টাকাগুলো দিয়ে দেবে, যার কারণে সে আমাকে চেক ডিজনারে মামলা দিতে না করছিল। কিন্তু পরবর্তীতে সময় আমি বুঝতে পারলাম যে না, সে আমার টাকা দিবে না। পরবর্তীতে আমি আদালতে শরণাপন্ন হই। 2021 সালের 16 সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলায় গ্রেফতার করা হয় রাসেল ও তার স্ত্রীকে। পরে 2 জন জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। ফলে মামলায় স্টেট ডিফেন্সের সুযোগ পাননি তারা। এখন পর্যন্ত একই অভিযোগে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হয়েছে তাদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র হাতিরঝিল 300 ফিট সড়ক। দিনে ভিড়, আলো, নিরাপত্তা সবই ঠিকঠাক, কিন্তু রাত নেমে আসলেই বদলে যায় দৃশ্যপট। অন্ধকার আর ফাঁকা রাস্তায় সুযোগ নেয় ছিনতাইকারীরা। আইন শৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তা উপেক্ষা করেই চলে নানা অপরাধ। স্বপন আহমেদের রিপোর্টে দেখব বিস্তারিত। ব্যস্ত রাজধানীতে কিছুটা স্বস্তির ছোঁয়া নিতে অনেকেই ছুটে যান হাতিরঝিলে। কিছুদিন ধরে সেই স্বস্তিতে গুড়ে বালি। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাতিরঝিলের কয়েকটি স্পটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে ফ্লাইওভারের নিচের পথ, পানির ধারে নির্জন রাস্তা আর যেখানে স্ট্রিট লাইট নেই সেসব জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়। সন্ধ্যার পর এখানে যারা আসেন কিংবা এই সড়কটি যারা ব্যবহার করেন প্রায়ই নিরাপত্তাহীনতা বোধ করেন তারা। সম্প্রতি কিছু ছিনতাইয়ের ঘটনা এই শঙ্কাকে আরও বাড়িয়েছে, যা সাধারণ মানুষের নিত্যদিনের ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছি ভুক্তভোগী সাধারণ মানুষ এবং পুলিশের সঙ্গেও। কাজ শেষ করে সন্ধ্যায় অফিসে ফিরছিলেন অনলাইন ডেলিভারি কাজ করা সায়েম। হাতিরঝিলের রামপুরা সেতুর কাছে তাকে ঘিরে ধরে 3-4 জন। বর্ণনা দিচ্ছিলেন সেদিনে তার সঙ্গে ঘটা ভয়ঙ্কর পরিস্থিতির। 5 জন আমাকে ধরছে, একজন ডাক দিয়ে বলতেছে তোমাকে বড় ভাই ডাকে, তো ঘিরা বলতেছে তুমি কই থাকো। তারা একটা গ্রুপিং এর মাধ্যমে থাকে, তারা 3-4 জন সামনে থাকে আর একজন হচ্ছে একটু দূরে থাকে। একই অবস্থা পূর্বাচলের 300 ফিট সড়কেও। এখানেও নিয়মিতই ঘটছে ছিনতাই, ডাকাতি আর হত্যার মতো ঘটনা। পুলিশ টহল থাকলেও সুযোগ বুঝে কাজ শেষ করে সটকে পড়ছে অপরাধীরা। সম্প্রতি এক মোটরসাইকেল রাইডারও তাদের শিকারে পরিণত হন। পুলিশের তথ্য বলছে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পড়েছে মাত্র 7টি। আর 300 ফিটে ছিনতাইয়ের ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ পড়েছে মাত্র 4টি। তবে সাধারণ মানুষের ধারণা আরও অনেক ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ করেন না অনেকেই। মহানগর পুলিশের এই কর্মকর্তা বলছেন জোরদার করা হয়েছে পুলিশ টহল। অপরাধী ধরপাকড় ও টহল বাড়ানোয় আগের চেয়ে ছিনতাইয়ের ঘটনা কমেছে বলেও দাবি তার। পুরো রাজধানী জুড়ে ছিনতাই এবং যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা চলমান রয়েছে। রাজধানীর এই অন্যতম বিনোদন কেন্দ্রগুলোতে এমন অপরাধের ঝুঁকি শুধু সাধারণ মানুষেরই নয়, বরং পুরো শহরেরই নিরাপত্তা ব্যবস্থারও বড় একটি চ্যালেঞ্জ। নিয়মিত পুলিশি টহল, সড়কগুলোতে সিসি ক্যামেরা এবং সড়কের বাতিগুলো যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে রাতের এই অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই কমবে না, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
ফের উদ্বেগজনক হয়ে উঠেছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 6 জন। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন 647 জন নতুন ডেঙ্গু রোগী। প্রতিবেদনে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় 241 জন এবং বাকি রোগীরা ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর এখনও পর্যন্ত দেশে মোট 40,461 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 38,252 জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 167 জনে। ব্যস্ত দিন পার করলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা নিয়েছেন তারা। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সঙ্গে বৈঠক শেষে ইউরোপে এই সংকট তুলে ধরার আশ্বাসও দেন প্রতিনিধিরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প, যেখানে ঠাঁই হয়েছে লাখ লাখ রোহিঙ্গা। বৃহস্পতিবার সকাল 8:30টায় 4 নম্বর ক্যাম্পে পৌঁছে ইউরোপীয় পার্লামেন্টের 17 সদস্যের প্রতিনিধি দল। সুরক্ষা ব্যবস্থা ও রোহিঙ্গাদের নিবন্ধন পদ্ধতি সম্পর্কে ধারণা নেয়ার পর যান বর্ধিত 4 নম্বর ক্যাম্পে। প্রতিনিধি দলটি WFP পরিচালিত খাদ্য বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। এরপর রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। দুপুরে পরিদর্শন করেন রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র। বিকেলে কক্সবাজার শহরে ফিরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে 45 মিনিটের বৈঠক করেন তারা। এতে রোহিঙ্গা সংকট, সহায়তার বর্তমান অবস্থা ও তহবিল ঘাটতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান গণমাধ্যমের সঙ্গে কথা না বললেও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি ইউরোপীয় পার্লামেন্টে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরার আশ্বাস মিলেছে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন যেহেতু আমাদের এখানে সেকেন্ড লার্জেস্ট ডোনার, সুতরাং সে বিষয়টা তারা তাদের রোল সম্পর্কে বুঝেছে। ওনারা আশ্বস্ত করেছেন যে ওনারা ওনাদের সাপোর্ট কন্টিনিউ করবেন এবং এখান থেকে যাওয়ার পরে পার্লামেন্টে ওনারা বিষয়টা তুলে ধরবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মনির সাতোয়ারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 97, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগে বায়ুমান 134, যা সহনীয়, আর্দ্রতা 75। সিলেট বিভাগে বায়ুর মান 66, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78%। খুলনা বিভাগের বায়ুমান 73, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85। বরিশাল বিভাগে বায়ুর মান 61, যা সন্তোষজনক, আর্দ্রতা 80। রংপুর বিভাগের বায়ুমান 105, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 87। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 84, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 59 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 134। দেখছেন রাতের সময়। কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে দুই দেশের ওপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। বুধবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তি সই করেন। আনুষ্ঠানিক এই চুক্তি দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে 42 ঘন্টা ধরে আটকে আছে বাংলাদেশ বিমানের BG248 ফ্লাইট। বিমানটি আটকে পড়া 178 জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। কবে নাগাদ বিমানের ত্রুটি সারবে এ বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেনি বিমান কর্তৃপক্ষ। বোয়িং 787-8 মডেলের
ওই উড়োজাহাজটি দুবাই থেকে সিলেট হয়ে 178 জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছানোর কথা ছিল। বুধবার রাতে ত্রুটি সারানোর জন্য বাংলাদেশ থেকে যন্ত্রাংশ নিয়ে যাওয়ার পর পুনরায় যাত্রীদের এয়ারপোর্টে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল 7টা পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় আবারও 178 জন যাত্রীকে দুবাই বিমানবন্দর থেকে হোটেলে ফিরিয়ে নেওয়া হয়। দেখছেন রাতের সময় এশিয়া কাপের খবর। সুপার 4-এর স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ। আসরে টিকে থাকার লড়াইয়ে লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানরা। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশের সমর্থকরা শ্রীলঙ্কার কাছে যেমন পারফরমেন্স চেয়েছিল প্রথম ইনিংসের শেষ হওয়ার কিছুটা আগ মুহূর্তে, যখন আমি বলছি কথা এই ম্যাচ ভেন্যু থেকে, তখন বলাই যায় বাংলাদেশের সমর্থকদের সেই দোয়া বেশ ভালোভাবেই কাজে লেগেছে। শ্রীলঙ্কা এই ম্যাচের আপার হ্যান্ডে রয়েছে এবং আফগানিস্তানকে হারানোর জন্য তাদের যেমন শুরুটার প্রয়োজন ছিল সেই শুরুটা কিন্তু তারা করতে পেরেছে। প্রথম ইনিংস শেষে শ্রীলঙ্কার রান একটু আগেই 100 পার করলো, তবে এই রান যে যথেষ্ট নয় এই মাঠের জন্য সেটা কিন্তু আমরা দেখেছি। বাংলাদেশ সবগুলো ম্যাচ এখানে খেলেছে এবং এই মাঠে জিততে হলে অন্তত 150+ যে একটা রান দরকার ছিল আফগানিস্তানে তাদের বোলিং ইউনিট বিবেচনায়, আফগানরা কিন্তু তা করতে পারেনি এবং তাদের টপ অর্ডার কলাপসের পরে আফগানিস্তানের বর্তমান অবস্থা আসলে এখন নির্ভর করছে অনেকটাই রশিদ খানের উপরে। রশিদ খান ব্যাট হাতে সাম্প্রতিক সময় যেভাবে ক্যামিও ইনিংস খেলছে তাতে রশিদের উপর ভর করেই আফগানিস্তান নিজেদের লক্ষ্যটা ঠিক করতে পারে। রশিদ খান এই মুহূর্তে উইকেটে রয়েছেন এবং তিনি চাইবেন শেষের দিকে রানটা বাড়িয়ে আফগানিস্তানের পুঁজিটা যত বেশি বাড়িয়ে নেওয়া যায়, কারণ এই পিচ সেকেন্ড ইনিংসে আরেকটু কিছুটা মন্থর গতির হবে, ব্যাটসম্যানদের জন্য ব্যাট করাটা কম্পারেটিভলি কিছুটা কঠিন হবে। তবে শ্রীলঙ্কা সাম্প্রতিক সময় যেভাবে চেজিং করছে তাতে শ্রীলঙ্কার ক্যাপ্টেন একই কথা ম্যাচ শুরুর আগে বলেছেন, তাদের রান তাড়া করার রেকর্ডটা ভালো হওয়ার কারণেই তারা আফগানিস্তানের বিপক্ষে আজকে যদি টস জিততো তারপরেও কিন্তু তারা আসলে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিত এবং সেই হিসেবে আসালাঙ্কার কথা যদি আমি ঠিক ধরে থাকি তাহলে শ্রীলঙ্কার জন্য এই টার্গেটটা খুব সহজ হতে যাচ্ছে এবং তার থেকে বড় বিষয় শ্রীলঙ্কা যদি এই ম্যাচ জেতে তাহলে বাংলাদেশ দল সুপার 4-এ যাচ্ছে বি গ্রুপের রানার্স আপ হয়ে, অর্থাৎ B2 দল হয়ে কিন্তু তারা পরের রাউন্ডে যাবে এবং তাদের 20 তারিখে প্রথম ম্যাচ হবে শ্রীলঙ্কার বিপক্ষেই। এই ম্যাচের আগ পর্যন্ত বাংলাদেশ শ্রীলঙ্কা একটা ফ্রেন্ডশিপ দেখা গেলেও আসলে সেই 20 তারিখে যে ম্যাচ রয়েছে সুপার 4-এর প্রথম ম্যাচ, সেখানে যদি বাংলাদেশ উঠতে পারে খেলতে পারে তাহলে কিন্তু সেই লঙ্কানদের সঙ্গে আবারও রাইভালরিটা দেখা যাবে। এখন দেখার বিষয় ম্যাচের শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচটা জিততে পারে কিনা, বাংলাদেশ সুপার 4-এ যেতে পারে কিনা। আমার কাছে সংযুক্ত আরব এমিরেটস। সরাসরি ছিলাম আবুধাবিতে, যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আলোচনার মধ্যে রাজপথে ইসলামী দলগুলো। নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, হুঁশিয়ারি নেতাদের। ভোটের আগে জুলাই সনদের আইনি ভিত্তি ও বিচার নিশ্চিতের তাগিদ। অহেতুক চাপ সৃষ্টি গণতন্ত্রের জন্য শুভ নয়, মন্তব্য বিএনপি মহাসচিবের। অস্থিতিশীল পরিস্থিতির জন্য রাজনৈতিকভাবে ক্ষতিপূরণের সতর্কবার্তা খসরুর। এবং চলতি মাসে ইসির হাতে পৌঁছাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটার নিবন্ধনে অ্যাপস তৈরি। সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।